হ্যালো এভরিওয়ান, আমি সারা। আপনারা শুনছেন সারাস হুইসপার। শুরু করছি উপন্যাস তোমার নেশায় মুগ্ধ, পর্ব সংখ্যা 7। কিন্তু উনি তো তোমায় দেখার পর থেকে আর কাউরি দিকে নজর দেন না। চোখের জল মুছে উত্তর দেয় তানহা। বাসর রাতে স্বামীর প্রাক্তনের মুখে এরূপ কথা শুনতে হলে কোন মেয়ের মনের অবস্থা কেমন হয় সেটা একমাত্র মেয়েরাই বুঝতে পারবে। আমাকে এইসব কথা কেন বলছেন আপনি? অনেক কষ্টে নিজেকে সামলে উত্তর দেয় মুগ্ধ। কারণ আমি চাই না কেউ দ্বিতীয় তানহা হোক, হেলায় সব হারাক। নইলে একদিন দেখা যাবে আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। কথা বলতে বলতে হঠাৎ তানহা মুগ্ধের হাত চেপে ধরে। একটা অনুরোধ করব বোন, বলুন। কাঁপা কাঁপা গলায় উত্তর দেয় মুগ্ধ। ইভান ছেলে খুব ভালো, তোমার সাথে যা করেছে আমি মানছি ভুল করেছে। ওর মনেও বড্ড ব্যথা আছে, পারলে ওকে ক্ষমা করে কাছে টেনে নিও। তুই এখানে কি করছিস তানহা? আচমকা আওয়াজে দরজার দিকে তাকায় মুগ্ধ ও তানহা। ওহ ইভান, আরে তোর বউকে বলছিলাম যে তুই কতটা ভালো, ও যেন তোর কেয়ার করে। সেটা তোকে বলতে হবে না, আমার মুগ্ধ জানে আমি কতটা ভালো। ইভানের কথার দিকে ধ্যান নেই তানহার। সে ব্যস্ত তার সামনে দণ্ডায়মান 6 ফুট লম্বা চওড়া ফর্সা পুরুষটির দিকে পর্যবেক্ষণ করতে। ইস, আগে কেন এইভাবে দেখা হয়নি? কি খুঁজে পেয়েছিল ওই ঠকবাজ তুহিনের মধ্যে? কলেজ লাইফে কেন ইভানের দিকে মন আসেনি? নিজের বাচ্চা হওয়ার পর যখন চাকরি পায় তখন ইভানকে কেন ছেড়ে দিল সে? বুশরা বেগম, ইয়ানা ও ইনায়া সবাই এত করে বুঝিয়েছিল, তখন কেন একবারও নিজের সংসার টেকানোর চেষ্টা করলো না? কেন তখন ভালোবাসলো না ইভানকে? কেন জিনিস হারিয়ে ফেললে কেন তার মূল্য বোঝা যায় তারপর? কিরে, কোথায় হারালি? তোকে ইয়ানা ডাকছে। ইভানের কথায় ধ্যান ফেরে তানহার। সৌজন্য হেসে রুম থেকে বেরিয়ে যায় সে। শুধু যাওয়ার আগে আর একবার ফিরে তাকায় পিছনে তার হয়েও কখনো না হওয়া মানুষটা ও তার প্রেয়সীর দিকে। কখন থেকে কাঁদছিস ইয়ানা? কেন কাঁদছিস এত? রেহান ভাইয়ার সাথে বিগ ব্রো কেন এমনটা করলো ছোট আপু? আমাকে ডাকছিলে ইয়ানা? তানহার ডাকে ইয়ানা ও ইনায়া তাকালো। আরে তানহা আপু এসো, দেখো ইয়ানা কেমন কেঁদেই যাচ্ছে। কেন কাঁদছে ইয়ানা? তানহা জিজ্ঞাসা করে। যে মানুষটা ওকে ভালোই বাসেনি কখনো, তার জন্য এত কাঁদার কি আছে? সেটা তুমি বুঝবে না ইনায়া। ভালোবাসা একতরফা হলে যে আরো বেশি বেদনাদায়ক হয়। তখন যে একটা কেমন আছো না বলতেও মনে হয় আমি মরে যাই না কেন। তাচ্ছিল্য হেসে উত্তর দেয় তানহা। ইনায়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখনো বিগ ব্রোকে ভালোবাসো তানহা আপু? না বেশে থাকা যায়? ইভানের মতো কথা বলার ধরন, ওর চালচলন, ওর সব কিছুই এত পারফেক্ট যে যে কেউ ওর প্রেমে পড়তে বাধ্য। আমি তো কোন ছাড়। কেন সেদিন এ বাড়ি ছেড়ে গেলে? বিগ ব্রো তো তোমায় বলেছিল থেকে যাওয়ার জন্য। মতিভ্রম বোঝো? মতিভ্রম আমার হয়েছিল সেদিন। সেসব কথা ছাড়ো ইয়ানা, নিজেকে সামলাও বোন। রেহান কোনো ভালো ছেলে নয়, তোমার চোখের জলের কারণ হওয়ার যোগ্য সে নয়। ভালোবাসা নিয়ে আমার আর বড় আপুর কপালটা একই রকম, বলো তানহা আপু? দুজনেই মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসলাম সেই মানুষটাই আমাদের ফিরতি ভালোবাসলো না। কেন বাসলো না? কারণ তারা তালুকদার বাড়ির মেয়ের প্রেমে মত্ত। ইয়ানা, তানহা ও ইনায়া একসাথে চিৎকার করে ওঠে। এসব বলো না ইয়ানা, তুমি জানো তো বাড়ির কেউ শুনলে কি হবে? তানহা বলে। হ্যাঁ রে ইয়ানা, তুই কি খেপে গেলি? কি সব বলছিস? জানিস তো এইসব বলা যায় না এ বাড়িতে। কেন বলা যাবে না ছোট আপু? বড় আপুকে নিয়ে কোনো কিছু আমরা বলতে পারবো না কেন? ওই মেহেককে দেখলে তো আমার মনে হয় বড় আপুর মতো ওকেও নিজের ইমোশন কন্ট্রোল করতে শেখ ইয়ানা। ভুলে যাস না যাকে নিয়ে কথা বলছিস
সে বর্তমানে তোর ভাবি হয়। ঈশানের কথায় সবাই অবাক হয়ে দরজার দিকে তাকায়। এই কথা তুই বলেছিস ভাইয়া? কি ব্যাপার, বউয়ের প্রতি বুঝি পীড়িত উথলে উঠেছে? ইয়ানা বলে, সে তোর ভাবি হয়। রাগ তো, তোর ভাবি? কিসের ভাবি? কার ভাবি? ওর মতো মেয়েকে আমি ভাবি মানি না। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে তুই কেন ওই মেয়েকে বিয়ে করেছিস। ভুলে গেছিস বড় আপুর কথা? ইয়ানা, গোটা রুম জুড়ে আজ মোমবাতির আলোয় আলোকিত। সুগন্ধি ফুল ব্যস্ত নিজের সুগন্ধ ছড়াতে। এইরূপ মোহনীয় পরিবেশে বসে আছে এক নববিবাহিতা নারী। মুখ তার স্বর্ণ ওড়নায় ঢাকা, বুকের মধ্যে এক আকাশ অভিমান ও শরীর জুড়ে তার এক রাস শিহরণ। ধীর পায়ে এগিয়ে গিয়ে স্ত্রীর সামনে খাটের নিচে হাঁটু গেড়ে বসে সে। শীতল হাতে স্পর্শ করে মুগ্ধের ডান পাখানি। কেঁপে উঠে মুগ্ধ ইভানের বৈধ স্পর্শে সায় দেয়। বুকের ঢিপঢিপানি দুই হাত দূরে দাঁড়ানো ব্যক্তিটিও হয়তো শুনতে পাবে। মুগ্ধের পা নিজের থাইয়ের উপর নেয় ইভান। পকেট থেকে বের করে এক জোড়া পায়ের তোড়া। রেনিঝিনি আওয়াজে মুখ তুলে চায় মুগ্ধ। দেখে সামনে বসা বিভীষিকাময় পুরুষটি সাদরে তার দুই পায়ে তোড়া পরিয়ে দিচ্ছে। কাজ শেষে স্ত্রীর পায়ে অধর ছোঁয়ায় ইভান। গভীর চুম্বন এঁকে দেয় তার প্রাণ প্রেয়সীর পা দুখানিতে। ইভানের এহেন কার্যে চোখ খিচে বন্ধ করে মুগ্ধ। খামচে ধরে বিছানার চাদর। অভিমান যেন অশ্রুর দুফোঁটা হয়ে বেরিয়ে আসে। কবিতার ছন্দে ছন্দে ধীরে ধীরে মুগ্ধের ঘুমটা তলে ইভান। হালকা করে চিবুক ধরে তুলে মুগ্ধের মুখখানি সে দেখে। অধর ছোঁয়ায় স্ত্রীর কাঁপতে থাকা আখি পল্লবে। পেটের মধ্যে অদ্ভুত কম্পন খেলে যায় মুগ্ধের। মুগ্ধের ঠোঁটের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে ইভান। ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই শরীরে বিদ্যুৎ খেলে যায় মুগ্ধতার। কই, আগে যখন ইভান তাকে স্পর্শ করেছে তখন তো তার এরূপ অনুভূতি হয়নি। ভালো করে অধর সুধা পানে যেন মুগ্ধের নাকের নথখানি বড্ড বাধা সাধল। বিরক্ত চ শব্দ করে দাঁতে করে খুলে ফেলে স্ত্রীর স্বর্ণের নথখানি। ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরে তার অধর জোড়া। টেনে নিজের সাথে মিশিয়ে নেয় মুগ্ধকে। ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবাতেই দ্বিতীয়বার কেঁপে ওঠে মুগ্ধ। খামচে ধরে ইভানের পিঠ। তার ভারী নিঃশ্বাস আছড়ে পড়তে থাকে ইভানের কাঁধে। খুব উত্তেজিত হয়ে গেছে মনে হচ্ছে স্নোফ্লেক। আমার নেশায় মেতে উঠতে চাইছো নাকি? গলাতে মুখ গুজে বলে ঘোর লাগা কণ্ঠে ইভান। উত্তরে ইভানের বুকে আরো সিটিয়ে যায় মুগ্ধ। ধীরে ধীরে পরম আবেশে মুগ্ধকে ভালোবাসার পরশে ভরিয়ে দিতে থাকে ইভান। ধীরে ধীরে দুটি মন একে অপরের সঙ্গে মিশে যেতে থাকে ও দুটি শরীর একে অপরের মধ্যে হারিয়ে যেতে থাকে। এক পূর্ণিমার উজ্জ্বল চাঁদ সাক্ষী হয়ে থাকে তাদের মিলনের। সকালের প্রথম সূর্যালোক সবার জন্য সুন্দরতা নিয়ে আসে না, তেমন আজ আরফিনের জন্য নিয়ে এসেছে এক রাস বিস্ময়। তোমাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আরফিন। তোমার বেয়াদবির কোনো ক্ষমা হয় না। দাদাজানের বলা কথায় চমকে উঠে তাকায় আরফিন। বড় নাতি হিসেবে সবসময় দাদা দাদির অতীব প্রিয় থেকেছে সে। একবারের বেশি দুবার কখনো তাকে কোনো কিছু চাইতে হয়নি। তার আগেই সেই জিনিস সামনে হাজির করেছে ইহাজউদ্দিন তালুকদার। আজ সেই দাদাজানের মুখে বাড়ি ছাড়ার কথা শুনে চোখের কোণে জল জমে ওঠে আরফিনের। আব্বাজান, মেয়েটাকে তো এ বাড়ি থেকে ত্যাগ করেছেন, অন্তত ছেলেটাকে আর আমাদের থেকে দূরে করেন না, অনুরোধ করেন হামিদুল সাহেব। বড় ভাইজান, আমি তো তোমার সাহস দেখে মূর্ছা যাচ্ছি, তুমি কিনা আব্বাজানকে হুকুম করছো? এনামুল সাহেব বলেন। আমি আব্বাজানকে অনুরোধ করছি এনামুল, তুই আমার আর আব্বাজানের মধ্যে কথা বলবি না। কেন বলবো না? তোমার ছেলে কালকে আমার মেয়ের রিসেপশনে যে তামাশাটা করলো, তার জন্য তো এই তালুকদার বাড়ির সম্মান গেল। কে বলেছে ওকে আমার মেয়ের সাথে গিয়ে কথা বলতে? কেন চোর মেরেছে সে আমার মেয়েকে?
সেটা আপনি বুঝলে তো আপনি ভালো বাবা হয়ে উঠতেন মেজো চাচা। আপনার যে নিজের মেয়ের মন বোঝার ক্ষমতা নেই, আপনি যে বাবা হিসেবে কতটা ব্যর্থ তা কি আপনি জানেন? আর চুপ করে থাকতে পারল না বলে বলে উঠল আরফিন, তুই আমাকে শেখাবি বাবা কিভাবে হতে হয়? তেড়ে এগিয়ে আসেন এনামুল সাহেব। এনামুল দাদাজানের হুঙ্কারে যে যার জায়গায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বলো আরফিন, কেন মেরেছ মেহুকে? কি হলো বলো? কারণ সে মরার কথা বলেছিল। মেহু বলেছিল যদি নিজেকে শেষ করা পাপ না হতো, আজ তোমরা আমার রিসেপশন নয় হাসপাতালে আমার মরদেহ দেখতে আসতে। আরফিনের কথায় চমকে সামনে তাকায় সুমাইয়া বেগম। মেহেক কি সত্যিই এসব কথা বলেছে? তাহলে তার মেয়েটা সুখে নেই? তাহলে বড় ভাবির বলা কথা ভুলে গেল? অজানা ভয়ে বুক ভারী হয়ে আসে সুমাইয়া বেগমের। আমার মেয়ের নামে কলঙ্ক লাগাবি না আরফিন। ঈশান যথেষ্ট ভালো একটা ছেলে, কিন্তু তোমার মেয়ে তো তাকে ভালোবাসে না মেজো চাচা। আব্বাজান, আপনার বড় নাতিকে আমার চোখের সামনে থেকে যেতে বলুন, নইলে আমি বড় কিছু অঘটন করে ফেলব। চলে যাচ্ছি দাদাজান, আপনাকে কিছু বলতে হবে না, এই বাড়িতে থাকাও পাপ। সকালে ঘুম থেকে উঠেই আজ ইভানের চোখ তৃপ্ত হয়ে ওঠে। হলুদ ও লালে শাড়িতে ভেজা চুল ঝাড়তে ব্যস্ত তার স্ত্রীকে কোনো পরীর থেকে কম সুন্দর লাগছে না তার চোখে। মুগ্ধ চোখে তাকিয়ে সে মুগ্ধকে দেখছে। উঠেছেন? আপনাকে আপনার মা ডাকছিল, একবার গিয়ে কথা বলবেন। আর আপনার চাটা নিন। কি হলো, নিন। শেষের কথায় ধ্যান ফিরে পায় ইভান, হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয়। সাবধানে খাবেন, কে বলতে পারে যদি বিষ থাকে ওর মধ্যে। মুগ্ধের কথায় ভুরু কুঁচকে আসে ইভানের। এক আকাশ সম বিস্ময় নিয়ে বলে ওঠে, যে অলরেডি মরে গেছে তাকে আর কে মারবে মুগ্ধ? তোমার রূপে, তোমার গুণে, তোমার আদরে, তোমার ঘৃণায় আমি 1000 বার মরেছি, তবুও 1000 বার তোমার কাছে ফিরে এসেছি। তুমি যে আমার নেশা, আর নেশা ছাড়া কি মানুষ বাঁচে স্নোফ্লেক? ইভানের বলা এক একটা কথায় যেন অবাক হওয়ার হাজারো কারণ পায় মুগ্ধ। এই লোকটা তাকে এতদিন আটকে রেখে তার উপর অত্যাচার করেছে, তার অমতে তাকে স্পর্শ করেছে, তাকে কখনো ভালোবাসি পর্যন্ত বলে না, তবুও কেন এই লোকটার কথায় সে অপরিসীম মায়া খুঁজে পায়, যেন এই মানুষটা তার একজন শুভাকাঙ্ক্ষী। কেন মনে হয় তার ভালো হয়তো এই মানুষটা ছাড়া কেউ চাইতে পারবে না? তাহলে কি সে সত্যিই শেষমেশ সাইকো ইভান চৌধুরীর প্রেমে পড়ল? শুনলেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ। কেমন লাগলো আজকের এপিসোড একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বগুলি শোনার জন্য একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। ধন্যবাদ। হ্যাপি লিসনিং।